আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একেএমএস অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে ক্লাস হবে শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। তোমাদের গত ক্লাসে পড়িয়েছিলাম বাক্য, বাক্য গঠনের শর্ত, খণ্ড বাক্য, স্বাধীন অধীন খণ্ড বাক্য। বাকি ছিল দেখো সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। যতটুকু পড়িয়েছিলাম আশা করি সবাই তোমরা ভালোভাবে বাসায় পড়েছো। তোমাদের এখান থেকে খুব ইম্পর্টেন্ট যেটি বিষয় হচ্ছে, সবচেয়ে পড়ার বিষয়, তা হচ্ছে উদাহরণ, সংজ্ঞা। উদাহরণ সংজ্ঞাগুলো যদি তোমরা ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষায় দেখা যাবে তোমাদের এখান থেকেই কমন করবে। কারণ বোর্ডের বাহির, বোর্ড বইয়ের যে বই আছে, বোর্ডের বই, সেখান থেকে বাহির থেকে একটা কোশ্চেনও তোমাদের হবে না। সেই জন্য আমি আশা করি তোমরা বাসায় প্রত্যেকে উদাহরণ ও সংজ্ঞাগুলো ভালোভাবে পড়েছ। এখন দেখো, আজকে বিষয় হচ্ছে সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন। বাকি ছিল তোমাদের, আজকে আমরা পড়ব। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। তার আগে বলে নিচ্ছি, তোমরা সবাই বই, খাতা, কলম সামনে নিয়ে বসবে। কেননা এখানে উদাহরণগুলো যদি তোমরা পড়ার পাশাপাশি লিখো তাহলে তোমাদের মনে থাকবে বা বিষয়টি তোমাদের সহজ হয়ে যাবে। উদাহরণগুলো মনে থাকবে, কারণ বইয়ের বাহির থেকে তোমাদের একটা উদাহরণও আসবে না। দেখো, এখন আমরা পড়ব গঠন অনুসারে বাক্য 3 প্রকার। সবাই খাতায় লিখবে। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। এক নম্বরে দেখো কি আছে, সরল, জটিল। 3 নম্বর হচ্ছে যৌগিক। সবাই খাতায় লিখবে। গঠন অনুসারে বাক্য 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, তারপরে হচ্ছে যৌগিক বাক্য। আমরা পাশাপাশি সংজ্ঞা, উদাহরণগুলো ভালোভাবে দেখব, কি পড়ব, খাতায় লিখব, তা না হলে আমাদের মনে থাকবে না। দেখো, সরল বাক্য কাকে বলে? সবাই লিখো, খাতায় সবাই লিখবে। বলার সাথে সাথে সবাই খাতায় লিখে ফেলবে, তাহলে তোমাদের মনে থাকবে। যেটা খাতায় লেখা হয় সেটা কোনো সময় ভুলা হয় না বা ভুলে যাবে নাকি। তাহলে গঠন অনুসারে বাক্য 3 প্রকার জানলাম আমরা বা পড়েছি। কি কি? সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। এখন আমরা এগুলো সংজ্ঞা, উদাহরণগুলো ভালোভাবে পড়বো, তাহলে আমরা বুঝতে পারবো সরল বাক্য কাকে বলে, জটিল বাক্য কাকে বলে, যৌগিক বাক্য কাকে বলে। 1 নম্বরে যাও, সরল বাক্য। সরল বাক্য কাকে বলে? যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। খেয়াল করো সব, কি বলছে? যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য, আমরা কর্তা বা উদ্দেশ্য, বিধেয়, সমাপিকা ক্রিয়া আগে জেনেছি, এগুলো কি? ঠিক আছে, একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য হবে একটি সমাপিকা ক্রিয়া, একটি সমাপিকা বা বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলে।
তাকে সরল বাক্য বলি। সবাই খাতায় লিখবে সংজ্ঞাটা। যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে তাকে সরল বাক্য বলি। সবাই খাতায় লিখো, সাথে সাথে সংজ্ঞাটি মুখস্থ হয়ে যাবে। এখন আমরা খেয়াল করব উদাহরণ। উদাহরণ দিলে আমরা বুঝে যাব যে কর্তা বা উদ্দেশ্য কি, সমাপিকা ক্রিয়া বা বিধেয় কি। সবাই খেয়াল করো, আমি একটু মুছে নিচ্ছি। আশা করি তোমরা সবাই খাতায় তুলেছ সংজ্ঞাটি। দেখো তোমাদের বইয়ে আছে, কি আছে উদাহরণটি, খুকন বই পড়ছে। উদাহরণ, খুকন বই পড়ছে। আমরা সংজ্ঞা কি পেয়েছিলাম, যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য। তো কর্তা বা উদ্দেশ্য আমরা যাই কি, যা সম্পর্কে কিছু বলা হয় তা হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। তাহলে আমরা কর্তা পেলাম, উদ্দেশ্য। দেখো পরে বই পড়ছে, এটি হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া। কর্তা হচ্ছে যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে কর্তা বা উদ্দেশ্য। আর যা সম্পর্কে বলা হয়, যা বলা হয় কর্তা সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে বিধেয় বা সমাপিকা ক্রিয়া। যে বাক্যে একটি কর্তা বা উদ্দেশ্য এবং একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকবে তাকে কি বলে, সরল বাক্য। আশা করি সবাই বুঝতে পারছো। সরল বাক্য পড়লাম আমরা, সংজ্ঞা জানলাম, উদাহরণ পড়লাম। পরবর্তী চলে যাও জটিল বাক্য। জটিল বাক্য, দেখো জটিল বাক্যে কি আছে, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে। কি আছে দেখো, যে বাক্যে একটি স্বাধীন বাক্য বা এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বাক্য বলে। জটিল বাক্যের আরেক নাম হচ্ছে, মানে কি অপর নাম হচ্ছে মিশ্র বাক্য। অনেক সময় জটিল যদি বাক্য যদি না দেওয়া থাকে তাহলে কি থাকবে, মিশ্র বাক্য থাকবে। এটা সবাই তোমরা মনে রাখবে। সবাই খাতায় লেখো সংজ্ঞাটুকু। কি আছে দেখো, যে বাক্যে একটি স্বাধীন বাক্যে এবং কি থাকবে, এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। সাপেক্ষ আচ্ছা লিখে দিচ্ছি, তোমরা খাতায় তুলো। যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলি। সবাই সংজ্ঞাটি খাতায় তুলো। খাতায় তোলার সাথে সাথে সবাই মুখে মুখে বলবে, তাহলেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। কি আছে দেখো, যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলি। দেখো প্রতিটা শব্দই আমাদের পরিচিত। বাক্যে কি একটি স্বাধীন বাক্য,
কি আমরা জানি কি জটিল বা মিশ্র বাক্যে একটি স্বাধীন বাক্য থাকে, অপরটি অধীন বাক্য কি সে স্বাধীন বাক্যের উপর কি পরস্পর নির্ভরশীল থাকে। এবং এক বা একাধিক অধীন বাক্য, আমরা গত ক্লাসে অধীন বাক্য, খণ্ডবাক্য, স্বাধীন বা অধীন বাক্য সম্পর্কে পড়েছিলাম। আমরা সকলেই জানি যে স্বাধীন বাক্য কি, অধীন বাক্য কি। তো পরস্পর কি বলছে দেখে, কোনো সাপেক্ষভাবে। দেখো, যারা সাপেক্ষভাবে শব্দটি জানো না তারা একটু বুঝে নাও। একটি ক্রিয়ার সংগঠন অন্য ক্রিয়ার উপর নির্ভর করলে বা পরস্পর নির্ভরশীল ক্রিয়াকে কি বলা হয়? সাপেক্ষভাবে বলা হয়। আমরা অধীন বাক্য কি পড়েছিলাম? যে স্বাধীন বাক্যের উপরে কি অধীন বাক্যটি পরস্পর কি নির্ভরশীল হবে, সেই পরস্পর নির্ভরশীল কথাটি, শব্দটি হচ্ছে সাপেক্ষভাবে। এখানে কি দিয়েছে তোমাদের বইয়ে দেখো, সংজ্ঞায় দেওয়া আছে পরস্পর সাপেক্ষভাবে। অনেকেই যদি না বুঝে থাকো তাহলে সাপেক্ষভাবে শব্দটা কি, আসলে অর্থটা কি, সেটি অর্থটা হচ্ছে সাপেক্ষভাবে পরস্পর নির্ভরশীল। তাহলে কি অধীন বাক্য পরস্পর নির্ভরশীল ভাবে কি ব্যবহৃত হয় কিসের উপর? স্বাধীন বাক্যের উপর। তাকেই কি বলা হয়? জটিল বাক্য বা মিশ্র বাক্য। দেখো, উদাহরণ দিলেই বুঝতে পারবে যে জটিল বা মিশ্র বাক্য কি। আমি মুছে দিচ্ছি, সবাই আশা করি খাতায় তুলেছ। দেখো, তোমাদের বইয়ে উদাহরণ দেওয়া আছে, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। দেখো উদাহরণটি, এখানে আমরা সংজ্ঞায় কি পেয়েছিলাম? যে বাক্যে একটি স্বাধীন বাক্য, এক বা একাধিক অধীন বা পরস্পর নির্ভরশীল বাক্য থাকবে। তাহলে কি আছে? যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। তাহলে আমরা এখানে স্বাধীন বাক্য কোনটি পেয়েছি? দেখো বা পাবো, তাকে সবাই শ্রদ্ধা করে। আর যিনি পরের উপকার করেন সেটি হচ্ছে আমাদের কি বাক্য? অধীন বাক্য। স্বাধীন বাক্যের উপর কি অধীন বাক্য সবসময় কি হয়? নির্ভরশীল হয়। উদাহরণটি সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে দেখো, আরো আছে এখানে আরো দুটি উদাহরণ দেওয়া আছে। কোথাও পথ না পেয়ে তোমার কাছে এসেছি। পরের বাক্যটি দেখো কি আছে? উদাহরণ, তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। দেখো, অনেক সময় জটিল বা মিশ্র বাক্যে তোমার কমা দিয়ে বাক্য থাকে। তোমাদের দেখো 3 নম্বর যে উদাহরণ, সেখানে কি আছে? তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। অনেকেই যদি মনে করে থাকো যে জটিল বা মিশ্র বাক্যে সবসময় কমা থাকবে, তা না। অনেক সময় কি তোমার কমা ছাড়াও সেখানে একটি স্বাধীন বা একটি অধীন বাক্য থাকে। দেখো কি আছে? তুমি আসবে বলে আমি অপেক্ষা করে আছি। দেখো, এখানে আমাদের দুটি খণ্ডবাক্য আছে, একটি স্বাধীন আরেকটি হচ্ছে অধীন। তাহলে আমরা খুঁজে বের করে, এখানে কিন্তু কমা দেওয়া নেই। সবসময় অনেক সময় দেখা যায় কি, তোমরা যদি বুঝে থাকো যে জটিল বা মিশ্র বাক্যে আমি খুঁজে বের করবো, যেখানে কমা থাকবে সেটা কিন্তু ভুল না। কমা ছাড়াও তোমার কি সেখানে একটি স্বাধীন বা একটি অধীন বাক্য থাকতে পারে, সেটা কিন্তু তোমার জটিল বা মিশ্র বাক্য হয়। দেখো এখানে কি আছে, আমরা খুঁজে বের করি এখানে কোনটি স্বাধীন বা অধীন বাক্য। স্বাধীন বাক্য আমরা দেখি যেটাকে আলাদা করলে সম্পূর্ণ কি অর্থ বোঝা যাইবে, অর্থপূর্ণ থাকে, সেখানে তোমার কর্তা, কর্ম বা ক্রিয়া থাকে। আর অধীন খণ্ড বাক্য হচ্ছে সেখানে তোমার কি অসমাপিকা ক্রিয়া থাকে, বাক্যটি কি হয় না, তোমার সম্পূর্ণ হয় না। তাহলে এখানে আমি অপেক্ষা করে আছি, এটি কি আমাদের স্বাধীন বাক্য। আর তুমি আসবে বলে বাক্যটি কি অসম্পূর্ণ, সেজন্য এটি কি অধীন বাক্য। তাহলে গঠন অনুসারে বাক্যের 3 প্রকার পড়ছি আমরা। সেখানে সরল বাক্য সংজ্ঞায় পেয়েছি, উদাহরণ দিয়ে আমরা বুঝেছি, উদাহরণ থেকে তারপরে জটিল বা মিশ্র বাক্য। এখানে কে সংজ্ঞায় কি ছিল? যে বাক্যে একটি স্বাধীন বাক্য এবং এক বা একাধিক অধীন বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে কি বলে? জটিল বা মিশ্র বাক্য।
তাহলে আমরা এই উদাহরণে আমরা পেলাম একটি স্বাধীন বাক্য, সেটা একটি অধীন বাক্য, পরস্পর নির্ভরশীল। সবাই বুঝতে পারছো আশা করি, সবাই খাতায় তুলে নিচ্ছ, এমনকি সবাই খাতায় তুলবে। তোমাদের খাতায় যেন তুলে, সেই জন্য আমি সংজ্ঞা উদাহরণগুলো তোমাদের লিখে দিচ্ছি। তা না হলে কিন্তু আমার লেখার কোনো দরকারই ছিল না, শুধু মুখে বলে দিলেই হতো। কিন্তু না, তোমাদের সুবিধার জন্য যেন মনে থাকে, তোমরা যেন যারা বসছো বই খাতা কলম নেই, তারা যেন সাথে সাথে সংজ্ঞাগুলো লিখে নাও, তো তোমাদেরই ভালো হবে। দেখো কি আছে, তারপরে কি সরল, জটিল বা মিশ্র বাক্য পড়েছি আমরা। এখন পড়ব যৌগিক বাক্য। যৌগিক বাক্য, যৌগিক বাক্যের সংজ্ঞা দেখবো আমরা, সবাই লিখবে। দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয় যখন একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তবে তাকে যৌগিক বাক্য বলে। কি আছে দেখো, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয় যখন একটি সম্পূর্ণ বাক্য তৈরি করে তখনই কি হয়, যৌগিক বাক্য। সবাই লেখো খাতায়। কি আছে এখানে, দুই বা তার অধিক কি থাকবে, সরল বা জটিল বাক্য দিয়ে আমাদের কি একটি সম্পূর্ণ বাক্য গঠন হবে, তাকেই যৌগিক বাক্য বলে। উদাহরণ খেয়াল করো সবাই। কি আছে দেখো, ছেলেটি গরিব, কিন্তু মেধাবী। দেখো আমি একটি বাক্য লিখেছি, উদাহরণ, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। দেখো তোমাদের বইয়ে তিনটি উদাহরণ দেওয়া আছে, তিনটি উদাহরণে আমি তোমাদের লিখে বুঝিয়ে দিব। দুঃখ এবং বিপদ একসাথে আসে। আরেকটি উদাহরণ দেখো আছে, এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। দেখো আমি তিনটি উদাহরণই লিখেছি তোমাদের বোঝার জন্য, বোঝার স্বার্থে, যেন তোমরা যৌগিক বাক্য কি সেটা ভালোভাবে বুঝতে পারো। দেখো কি বলছে এখানে, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত হয়ে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে কি বলা হয়, যৌগিক বাক্য বলা হয়। এখানে কর্তা হচ্ছে ছেলেটি, কার কি বলা হয়েছে, গরিব কিন্তু মেধাবী। আমরা এখানে যদি বাক্যটা যদি কিন্তু না দিয়ে যদি আলাদা করি, ছেলেটি গরিব একটি বাক্য হয়, যদি বলি ছেলেটি মেধাবী, কার সম্পর্কে বলা হয়েছে, ছেলেটি সম্পর্কে বলা হয়েছে। তাহলে এখানে দুটি সরল বাক্য বা মিশ্র বাক্য হয় আর কি, ছেলেটি গরিব কিন্তু মেধাবী। তারপরে দেখো, দুঃখ এবং বিপদ একসাথে আসে। যদি আমি আলাদা আলাদা করতে চাই, এখানে কি দুটি খণ্ড বাক্য, দুটি খণ্ড বাক্য দিয়ে তোমার কি যৌগিক বাক্য গঠন করা হয়। সেখানে মাঝখানে আসে তোমার এবং, কিন্তু, ও, আর, সেটা পরে বলছি। এগুলো কি, আগে দেখো উদাহরণগুলো। দুঃখ এবং বিপদ একসাথে আসে, এতক্ষণ অপেক্ষা করলাম কিন্তু গাড়ি পেলাম না। এখানে দেখো একটি শব্দ আসছে, শব্দ কিন্তু, এখানে আসছে এবং। এখানে দুই পাশে দুটি আছে বাক্য আছে, এগুলো কি সরল বা জটিল বাক্য। তাহলে কি আছে সংজ্ঞায়, দুই বা তার অধিক সরল বা জটিল বাক্য মিলিত যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে কি বলে, যৌগিক বাক্য বলে। যৌগিক বা জটিল বাক্য একাধিক বাক্যাংশ বাক্য দ্বারা দিয়ে গঠিত হয়। আবার দেখো এখানে যৌগিক বাক্যের অন্তর্গত বাক্যগুলো প্রায় কি স্বতন্ত্র। পরে দেখো কি বলছে, যৌগিক বাক্যের যে অন্তর্গত বাক্যগুলো আছে সেগুলো প্রায় স্বতন্ত্র, মানে আলাদা আলাদা খণ্ড বাক্য। মাঝখানে তোমার কি দিয়ে তোমার বোঝানো হয়েছে, মানে সংযোগ করা হয়েছে দুটি বাক্যকে, তোমার আর, অথচ, কিন্তু, অধিকন্তু, সুতরাং এগুলো দিয়ে তোমার দুটি খণ্ড বাক্যকে কি করা হয়,
একটি সম্পূর্ণ বাক্য গঠন করা হয়। দেখো আমাদের এখানে শব্দ আছে কিন্তু, এখানে আছে এবং, এখানেও আছে কিন্তু। এগুলো কি? দেখো তোমাদের এখানে আছে ও, এবং, আর, অথচ, কিংবা, বরং ইত্যাদি অব্যয় যুগে যৌগিক বাক্যের অন্তর্গত খণ্ড বাক্যগুলো যুক্ত হয়। তাহলে এগুলো আমরা কি পেলাম? অব্যয়। ঠিক আছে, এগুলো হচ্ছে অব্যয়। বাকি পদ হচ্ছে 5 প্রকার। 5 প্রকার পদে আমরা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, সেগুলো হচ্ছে অব্যয়। আমি আশা করি তোমরা সবাই অব্যয় কি জানো, তোমরা পড়ে আসছো। তার সুবিধার ক্ষেত্রে বলে দিচ্ছি, অব্যয় হচ্ছে যে শব্দ, মানে যা অপরিবর্তনীয় শব্দ, তাই হচ্ছে অব্যয়। তো অব্যয় এক বচন বা বহু বচন হয় না, শব্দের সাথে কোনো সময় কি বিভক্তি যুক্ত হয় না। এইগুলো সবসময় কি বাক্যের কি করে শোভা বৃদ্ধি করে। তারপরে দেখা যায় তোমার, তারপর দেখা যায় এগুলো মানে বাক্য বা পদ বা বাক্য বাক্যাংশের মাঝে বসে, এগুলো মাঝে বসে তোমার কি করে সংযোগ বা বিয়োগ করে থাকে। সংযোজক, বিয়োজক, সংকুচক, এগুলো হিসেবে তোমার ব্যবহার করা হয়। কিন্তু তাহলে অব্যয়, অব্যয় আবার তোমার 4 প্রকার হয়ে থাকে। সংকুচক, তোমার সমুচ্চয় অব্যয়, অনুকার, তারপরে হচ্ছে অনন্যয়ী, সমুচ্চয় অব্যয়। সেখান থেকে তোমার এগুলো সংযোজক, আবার সংকুচক, বিয়োজক, এইসব অব্যয়। তোমাদের ওইটুকু পরে পড়ে নিবে, সমস্যা নেই। ক্লাস 9-এ যখন উঠবে তখন তোমাদের ওইখানে অব্যয় বিস্তৃতভাবে দেওয়া আছে। শুধু এইটুকু জেনে রাখো যে আমরা যখন যৌগিক বাক্যকে এক বা একাধিক সরল বা জটিল বাক্য, যখন এই অব্যয়, বিভিন্ন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করি। আশা করি সবাই বুঝতে পারছো যে যৌগিক বাক্য কি বা কাকে বলে। যৌগিক বাক্য হচ্ছে আলাদা দুটি স্বতন্ত্র বাক্য, মাঝখানে কি অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তখন তাকে কি বলে? যৌগিক বাক্য বলে। তোমাদের আমি বলে দিচ্ছি যে উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট বা খুবই মুখস্থ করা তোমাদের জন্য খুবই দরকার। দেখো এখানে জটিল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তর করছে। একটা দেখো তোমার জটিল বাক্য থেকে যৌগিক বাক্য রূপান্তরের ক্ষেত্রে যে মৌলিক অর্থ বা মূল অর্থ থাকে সেটাকে অপরিবর্তিত রাখতে হয়। তোমরা শুধু এখানে জটিল বাক্য কোনটি, যৌগিক বাক্য কোনটি, তারপরে সরল বাক্য কোনটি, অধীন বা অধীন বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য উদাহরণ কোনটি, বিশেষণ স্থানীয় অধীন খণ্ড বাক্য উদাহরণ কোনটি, শুধু এগুলো ভালোভাবে পড়বে। তাহলে দেখো এখানে জটিল বাক্য থেকে যৌগিক বাক্য দিয়েছি। যদিও লোকটি ধনী তবুও সে কৃপণ। তাহলে এখানে যৌগিক বাক্যে কি আছে দেখো, আমাদের যখন কি মূল অর্থ সেটাকে অপরিবর্তিত থেকে প্রধান অপ্রধান খণ্ড বাক্য আছে, সেগুলোকে ঠিক রেখে কি করতে হয়, তোমার রূপান্তরিত করতে হয়। তারপরে দেখো কি আছে এখানে, লোকটি ধনী কিন্তু কৃপণ। আমরা বলেছিলাম যে দুটি খণ্ড বাক্যকে একসাথে করার জন্য মাঝখানে অব্যয় ব্যবহার করতে হয়। তাহলে কি অব্যয় ব্যবহার করেছে এখানে? কিন্তু। তারপরে উদাহরণ দেখা আছে, যদিও তার টাকা আছে তবু তিনি দান করেন না। তার টাকা আছে কিন্তু তিনি দান করেন না, তো এখানে কি কিন্তু অব্যয় ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো, যখন বিপদ আসে তখন দুঃখ আসে। তাহলে এখানে যে মূল অর্থ বা মৌলিক অর্থ সেটা অপরিবর্তিত রেখে তোমার বাক্য গঠন করা হয়েছে। বিপদ এবং দুঃখ একই সাথে আসে। আশা করি সবাই বুঝতে পারছ। পরে চলে যাও বিরাম চিহ্ন। আমরা এখন পড়ব বিরাম চিহ্ন। তোমাদের পরীক্ষার সিলেবাসে বিরাম চিহ্ন অংশটুকু আছে। দেখো কি বিরাম চিহ্ন কি, মানুষ কি একটানা কথা বলতে পারে না সেটা আমরা জানি, তাই মাঝে মাঝে কি করতে হয়, থামতে হয়, বা শ্বাস নেওয়ার জন্যই তাকে থামতে হয়। আবার সেই থামার আবার বিভিন্ন রকম ভাবে, কেউ কি অল্পক্ষণ থামে, কেউ আবার বেশিক্ষণ থামে। আবার অন্যকে কথাগুলো বোঝার সময়ও দিতে হয়। লেখার ক্ষেত্রে ঠিক তেমনই ভাবে আমাদের মাঝে মাঝে বিরতি নিতে হয়। এখানে বেশিক্ষণ থামতে হয়, কখনো বা অল্প সময় থামে। গলার স্বরের যে উঠানামা বা বলার যে ডং, সেখানেই কিন্তু বক্তার যে মেজাজ তা ধরা পড়ে।
দেখা যায় কেউ কি অবাক হয়ে কথা বলে, কেউ কি ধমকের সুরে কথা বলে, কেউ বা প্রশ্ন করে, কেউ অনুরোধ করে থাকে। সবাই কথা বলার মধ্যেই কিন্তু চিহ্নগুলো বা বিরামগুলো যে আমরা নিয়ে থাকি সেগুলো ফুটে ওঠে। কিন্তু কেউ যদি সেগুলো লিখে যদি কারো বক্তার যে মনোভাব সেটা যদি প্রকাশ করে থাকে, সেক্ষেত্রেও কি সে ভঙ্গিটিকে লেখার ভিতর দিয়ে ফুটে ওঠে। আসলে বিরাম চিহ্ন যে কথার অর্থ তা হচ্ছে যে চিহ্নের সাহায্যে আমরা যে চিহ্ন আমরা ব্যবহার করি তার সাহায্যে যখন লিখতে যাই সেক্ষেত্রে বা বলতে যাই আমরা জীবের কাজের যে বিরাম সেটা ব্যবহার করতে হয় বা বিরাম দিতে হয়। এটাই হচ্ছে বিরাম চিহ্ন। আর লেখা থামাতে বাক্যে ব্যবহৃত যে নানা রকম চিহ্ন ব্যবহার করা হয় বা সংকেত ব্যবহার করা হয় তাকে কি বলে? বিরাম চিহ্ন। বিরাম চিহ্নকে আবার বলা হয় জ্যোতি বা ছেদ চিহ্ন। জ্যোতি বা ছেদ চিহ্ন বলা হয়। তাহলে আমরা কি পেলাম? বিরাম চিহ্ন। বিরাম চিহ্নকে কি বলা হয় আবার? আরেক নাম হচ্ছে জ্যোতি বা ছেদ চিহ্ন। কি নাম পেলাম আমরা? বিরাম চিহ্ন তোমাকে বাক্যের অর্থকে কি করে? সুস্পষ্টভাবে প্রকাশ করে থাকে। সেখানে লিখিত বাক্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করে মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্নসমূহ ব্যবহার করা হয় তাকেই কি বলে? বিরাম চিহ্ন। লেখা থামাতে কি ব্যবহৃত হয় নানা রকম চিহ্ন। সবাই সংজ্ঞাটুকু একটু খেয়াল করো, আমার সাথে সাথে লিখে ফেলো। কি আছে দেখো, লিখিত বাক্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য কি বলছে দেখো, লিখিত বাক্য অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য মানুষের আবেগ, অনুভূতি ব্যক্ত করার জন্য বা সংকেত ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলা হয়। সংজ্ঞাটি সবাই খেয়াল করবে। আশা করি আমার সাথে সাথে সবাই তোমরা লিখে ফেলেছো। দেখো কি আছে, লিখিত বাক্যে অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য মানুষের আবেগ, অনুভূতি ইত্যাদি ব্যক্ত করার জন্য যে চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয় তাকে বিরাম চিহ্ন বলে। আমি আগেই বলেছি আমরা যখন কথা বলে থাকি তখন কি করি? শ্বাস নেওয়ার জন্য বা অন্যকে বোঝার ক্ষেত্রেও থামি, আমাদের থামতে হয়, আমরা একটানা কথা বলতে পারি না। ঠিক একইভাবে আমরা যখন লিখে কোনো কিছু প্রকাশ করে থাকি তখন সেক্ষেত্রে আমাদের কি করতে হয়? অর্থটাকে সুস্পষ্ট করার জন্য আমাদের কিছু চিহ্ন বা সংকেত ব্যবহার করা হয়, তাকে কি বলে? বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্নও বলা হয়। আরেক অপর নাম আছে, সেটাকে ভাষা চিহ্ন বলা হয়। তোমরা যখন অন্যান্য বই পড়বে, তোমাদের বোর্ড বইয়ে দেওয়া নেই, তো অন্য বইয়ে অনেক সময় দেওয়া থাকে, সেটাকে ভাষা চিহ্ন বলা হয়। তাহলে কি বিরাম চিহ্ন আমরা অপর নাম পেলাম জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন। জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন, এই তিনটি। তারপরে দেখো
বিরাম চিহ্নের নাম আর হচ্ছে আকৃতি। আমরা জানি অনেক ধরনের বিরাম চিহ্ন আছে। তোমরা সবাই সামনে বই আছে, আশা করি সবাই খেয়াল করবে। আমি লিখে দিচ্ছি, তোমরা বইয়ে খেয়াল করবে। দেখো, বিরাম চিহ্নের নাম আর হচ্ছে আকৃতি আমরা জানি সবাই এগুলো, কিন্তু তারপরেও কি আমরা কি করব, একটু দেখে নিব কোন চিহ্নটা কিভাবে। প্রথমে কি হচ্ছে কমা। তো কমার চিহ্নটা কি এইভাবে, সেটা কোথায় হয়, যখন আমরা বাক্য লিখতেছি তখন কি নিচে ব্যবহার করতে হয়। অনেকেই দেখা যায় তোমরা ভুলেও, যদি তোমাদের এমসিকিউ কোশ্চেনে থাকে বা বহু নির্বাচনের কোশ্চেনে যদি থাকে যে এখানে ক নাম্বার থাকবে, একটা কমার সিস্টেমে থাকবে যেটা উপরে থেকে, সেটাকে ঊর্ধ্ব কমা বলা হয়, কখনো ভুল করবে না সেটা। আর যেটা খ নাম্বার থাকবে সেটা কি থাকবে, তোমার একটু নিচে থাকবে। অনেক সময় না বুঝে বলো যে এটাও তো কমা এটাও কমা দিয়ে দিবে ঠিক চিন্তা, কিন্তু না, সেটা কি ভুল হবে। তোমাদেরকে যে কমাটা ব্যবহার করা হয় সেটা একটু নিচে থাকবে, আর ঊর্ধ্ব কমা যেটা সেটা একটু উপরে থাকবে। সেই জন্য বলে দিচ্ছি যে কমাটা কি থাকবে, তোমার একটু নিচে থাকবে, এইখানে না, উপরে না। এটা হচ্ছে কমা, আর উপরে থাকবে সেটা হচ্ছে ঊর্ধ্ব কমা। আশা করি সবাই বুঝতে পারছো। তারপরে দেখো সেমিকোলন, তারপরে হচ্ছে দাড়ি, তারপরে কি আছে দেখো জিজ্ঞাসা চিহ্ন, তারপরে দেখো কমা সেমিকোলন দাড়ি জিজ্ঞাসা চিহ্ন, তারপরে হচ্ছে বিস্ময় চিহ্ন, তারপরে আছে দেখো কোলন, কোলন, তারপরে আছে দেখো কোলন আছে, কোলন ড্যাশ ড্যাশ। সবাই খেয়াল করো একটু যে কোন চিহ্নটা কিভাবে, আশা করি সবাই জানো তোমরা। কোলন ড্যাশ, কোলন, কোলন ড্যাশ, তারপরে আছে দেখো হাইফেন, হাইফেন দেখো কতটুকু হয়, এটুকু হচ্ছে হাইফেন। হাইফেন আর তোমার ড্যাশ বলা হয়, যেটাকে উলট পালট করবে না তোমরা, কারণ দুটি হাইফেনকে যদি যুক্ত করা হয় তাহলে সেটা কি হয়, ড্যাশ হয়। হাইফেনটা কি একটু ছোট হয়। তারপর উদাহরণ বা উদ্ধৃতি চিহ্ন, উদ্ধরণ চিহ্ন বা কি বলা হয় তোমার উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্ন। তারপরে আছে দেখো বন্ধনী চিহ্ন, বিকল্প চিহ্ন। বন্ধনী চিহ্ন তিনটি, আমরা সবাই জানি। এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, এটা হচ্ছে প্রথম বন্ধনী। সবাই চিনি আমরা দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, আর হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী। তারপর দেখো কি আছে বিকল্প চিহ্ন, বিকল্প চিহ্ন কমা হিসেবে আমরা ব্যবহার করে থাকি। ইলেক লুপ চিহ্ন বা ঊর্ধ্ব কমা, যেটা আমি প্রথমে বলেছিলাম কমা যখন তোমাদেরকে দেখালাম তখন, হচ্ছে কি ঊর্ধ্ব কমা, ঊর্ধ্ব কমা কি হয়, উপরে হয়। বা কি বলা হয় তোমার লুপ চিহ্ন বা ইলেক চিহ্ন, বা লুপ চিহ্ন। তোমাদের এটা লিখে না দিলেও হতো, তোমরা সবাই জানো, সবার সামনে বই আছে, সবাই কোন চিহ্ন কোনটি। তোমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের যেটা হয় যে নিচের কোনটি
নিচের কোনটি কুলন চিহ্ন? নিচের কোনটি কুলন চিহ্ন? খেয়াল করো, আমি ক নাম্বার দিলাম, এটাও একটা চিহ্ন। আচ্ছা, তারপরে হচ্ছে ঘ নাম্বার দিলাম, নিচের কোনটি কুলন চিহ্ন? দেখো এখানে একটি দেওয়া আছে একটি চিহ্ন, এখানে একটি চিহ্ন, এখানে একটি চিহ্ন, এখানে একটি চিহ্ন। তা আমরা জানি কুলন চিহ্ন কি এটি? না, এটি কুলন চিহ্ন নয়। কুলন চিহ্ন হচ্ছে এটি। কুলন চিহ্ন বিসর্গের মতো নয়। যে বিসর্গের মতো কি থাকে, তোমার মাঝখানে ফাঁকা থাকে, কিন্তু কুলন চিহ্নের মাঝখানে কোনো ফাঁক থাকে না। এটা অনেকে খেয়াল করে থাকবে বা খেয়াল করবে। যারা জানো তারা তো জানো, যারা এখন পর্যন্ত জানো না তারা জেনে নাও যে কুলন চিহ্নের মাঝখানে কোনো ফাঁক থাকবে না। অনেকে ভুল করে দিয়ে দিবে এটা তাড়াতাড়ি করে, টিক চিহ্ন হয়ে গেছে, কিন্তু না, সেটা কি হবে, ভুল হবে। কুলন চিহ্ন হচ্ছে এটি। ঠিক এভাবে তোমাদের কি হবে, প্রশ্নে থাকবে। সেই জন্য বিরাম চিহ্নগুলো আকৃতি আর কি তোমার বিরাম চিহ্নের নামের সাথে আমি আকৃতিগুলো একটু দেখিয়ে দিলাম, এই জন্য যেন তোমরা ভুল না করো। কারণ একটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য তোমাদের 1 নাম্বার। তারপরে চলে যাই আমরা, বিরাম চিহ্নগুলোর মধ্যে কিছু কিছু বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে ব্যবহৃত হয়, আবার কি অনেক সময় কি মনোর অর্থ সুস্পষ্টভাবে বাক্যের মধ্যে বসে। যেগুলো তোমার সমাপ্তির ক্ষেত্রে বোঝানো ব্যবহৃত হয় বিরাম চিহ্ন, সেটা হচ্ছে 3টি বিরাম চিহ্ন। কি কি দেখো, কি আছে, দাঁড়ি, তারপরে আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপরে আছে বিস্ময় চিহ্ন। ঠিক আছে, এইগুলো তোমার কি বাক্যের সমাপ্তি বোঝাতে এই 3টি চিহ্ন ব্যবহার করা হয়। এগুলোকে প্রান্তিক চিহ্ন বলা হয়, এগুলোকে প্রান্তিক চিহ্ন বলা হয়। ঠিক আছে, তোমাদের এখানে নেই, কিন্তু যার ক্ষেত্রে জেনে রাখো, জেনে রাখা ভালো। এগুলোকে প্রান্তিক চিহ্ন বলা হয়, কেননা এগুলো কোথায়, বক্তার মনোভাবের সমাপ্তি বোঝাতে চিহ্ন 3টি, কি কি, দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন আর হচ্ছে বিস্ময় চিহ্ন। এখন আমরা এগুলো একটু ব্যবহার, কোথায় ব্যবহার করা হয়, কিভাবে করা হয়, সেগুলো সম্পর্কে জানবো। দেখো, দাঁড়ি, বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে দাঁড়ির চিহ্ন ব্যবহার করা হয়। কি বলছে দেখো, বক্তার বা লেখকের মনোভাবের সমাপ্তি বোঝাতে দাঁড়ি চিহ্ন ব্যবহার করা হয়। তো দাঁড়ি তোমার অপর নাম আছে আরেকটি, সেটা কি, পূর্ণচ্ছেদ। খুবই ইম্পর্টেন্ট বিষয়। দেখো, হয়তোবা তোমাদের বহু নির্বাচনী প্রশ্নে কি থাকবে, যে নিচের কোনটি পূর্ণচ্ছেদ। ঠিক আছে, সেখানে আমরা তো সব সময় দাঁড়ি হিসেবেই কি চিনে থাকি, কিন্তু না, সেটা দাঁড়ি হবে না, কি হবে, পূর্ণচ্ছেদ। অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের আনসার হবে পূর্ণচ্ছেদ। দেখো আমি আরেকটি, তাহলে কি বলছে, উদাহরণ, সহজ বিষয় তবু উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছে, যারা 2-1 জন না বুঝে থাকো। যখন দেখো বাংলাদেশে শীতকালে এদেশের আবহাওয়া শুষ্ক থাকে, তাহলে আমরা সংজ্ঞায় কি পেয়েছিলাম, দাঁড়িয়ে বা পূর্ণচ্ছেদ পড়াচ্ছি। দেখো, শীতকালে এদেশের আবহাওয়া শুষ্ক থাকে, তাই এখানে লেখক বা বক্তা যা বোঝাতে চেয়েছেন তাকে সম্পূর্ণ মনোভাব কি হয়েছে, তোমার সমাপ্তি বুঝিয়েছে। সমাপ্তি মানে শেষ, এখানে শেষের ক্ষেত্রে কি হবে, তোমার দাঁড়ি চিহ্ন বসে। শীতকালে এদেশের আবহাওয়া শুষ্ক থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপরে দেখো জিজ্ঞাসা চিহ্ন, বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে বা তা জানতে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে দেখো
কি বলছে এখানে? জিজ্ঞাসা চিহ্ন, অপর নাম হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। কি জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন। সংখ্যা কি আছে দেখো, বক্তার মনে কোনো কিছু জানার আগ্রহ জন্মালে বা জানতে বাক্যের শেষে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়। দেখো আমাদের এখানে তোমার নাম কি বই, যদি আমি বলি সে কি যাবে, সে কি যাবে, সে এখানে কি একটা প্রশ্ন, সে কি যাবে কি, তাহলে কি এখানে কি হবে? প্রশ্ন চিহ্ন হবে বা প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপর দেখো আরেকটি, তুমি এখন এলে, সেক্ষেত্রে কি আমাদের এখানে একটু প্রশ্ন মানে জানার একটু আগ্রহ, এখন এলে, তাহলে এটি হচ্ছে কি আমাদের শেষে কি হবে? প্রশ্ন চিহ্ন হবে। এ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন। তারপরে দেখো কি আছে? বিস্ময় চিহ্ন। বক্তার মনে বিভিন্ন আবেগ যেমন আনন্দ, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে বা সম্বোধন পদের শেষে কি হয় তোমার? বিস্ময় চিহ্ন। সবাই বই খেয়াল করবে, খাতায় লিখবে। দেখো কি আছে? বিস্ময় চিহ্ন। বিস্ময় চিহ্ন আরেক নাম হচ্ছে বা অপর নাম হচ্ছে দেখো সম্বোধন চিহ্ন। সম্বোধন চিহ্ন। তাহলে কি করা হয় তোমার সেখানে? কি যে বক্তার যে মনের আনন্দ, বেদনা, দুঃখ, ভয়, ঘৃণা ইত্যাদি প্রকাশ করতে তোমার কি বিস্ময় চিহ্ন বা সম্বোধন চিহ্ন ব্যবহার করা হয়। উদাহরণ খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য। সেক্ষেত্রে এখানে আমরা কি এখানে আনন্দ প্রকাশ পেয়েছি, আহা কি চমৎকার দৃশ্য। যদি দেখো এখানে মাগো তুমি কখন এলে, এখানে সম্বোধন চিহ্ন। সম্বোধন হচ্ছে কি যেখানে তোমার কি কাউকে আহ্বান করা হয়। দেখো এখানে যাকে সম্বোধন বা আহ্বান করে কিছু বলা হয় তাকে কি সম্বোধন বলে। সেই ক্ষেত্রে তোমার অন্যান্য ওগো হতে পারে, আহা হতে পারে, কোনো নাম হতে পারে। যেরকম তো মাগো তুমি কখন এলে, তোমাদের বই দেখো উদাহরণ দেওয়া আছে। তারপর দেখো হৃদয়, আবার কি হৃদয়াবেগ প্রকাশ করতে তোমার যে কোনো প্রথমে সম্বোধন আনন্দ, বেদনা, ভয়, ঘৃণা যে কোনো ভাবে কি প্রকাশ করতে, হৃদয়াবেগ প্রকাশ করতে তোমার সম্বোধন চিহ্ন ব্যবহার করতে হয়। এ হচ্ছে আমাদের বিস্ময় চিহ্ন, সম্বোধন বা চিহ্ন। বাক্যের শেষে ব্যবহৃত হয় এরকম তিনটি চিহ্ন সম্পর্কে আমরা জানতে পারলাম। তারপরে দেখো বাক্যের মধ্যে ব্যবহৃত হয় এরকম চিহ্ন আছে, যেগুলো হচ্ছে কমা, সেমিকোলন, কোলন, হাইফেন, ড্যাশ, ঊর্ধ্বকমা, উদ্ধৃতি চিহ্ন, বিকল্প চিহ্ন। তোমাদের বোর্ড বই দেখো কমা, সেমিকোলন, কোলন, হাইফেনের ব্যবহার দেওয়া আছে। তাহলে আমরা চলো একটু দেখি। কমা, কমা সম্পর্কে আমরা আচ্ছা কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে দেখব, শিখব কি পড়ব। তোমরা বাড়ির কাজ দেখো, একটু বেশি দিব না, যতটুকু পড়িয়েছি গঠন অনুসারে বাক্য থেকে এবং বিরাম চিহ্ন থেকে নিজে নিজে 30টি বহু
নির্বাচনী প্রশ্ন তৈরি করবে এবং পরবর্তীতে নিজেকে যাচাই করবে। একটি কথা খেয়াল করো, এখানে বিরাম চিহ্ন সম্পূর্ণটুকু না, যেহেতু যতটুকু তুমি পড়িয়েছি দেখো বিরাম চিহ্ন, দাঁড়ি, জিজ্ঞাসা চিহ্ন, বিস্ময় চিহ্ন পর্যন্ত পড়ানো হয়েছে। ততটুকু থেকে তোমরা প্রশ্ন তৈরি করবে, নিজে নিজে প্রশ্ন তৈরি করবে। এখন পরবর্তীতে তোমরা 20টি 30টি প্রশ্ন যে যতই তৈরি করো সেখান থেকে পরবর্তীতে টিক চিহ্ন আকারে বা নিজে নিজে পরীক্ষা দিবে। এতে বোঝা যাবে তোমরা নিজেরা প্রশ্ন তৈরি করো, তো তোমরা কখনো ভুলে যাবে না, প্রশ্নটা তোমাদের মনে থাকবে। সেই জন্য তোমাদেরকে এটি দিলাম। ঠিক আছে, দেখো গঠন অনুসারে বাক্য থেকে এবং বিরাম চিহ্ন থেকে নিজে নিজে 30টি বহুনির্বাচনী প্রশ্ন তৈরি করবে এবং পরবর্তীতে সে প্রশ্নগুলো তোমরা টিক চিহ্ন দিয়ে নিজেকে যাচাই করবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।